আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তী আর 23 এপ্রিল মঙ্গলবার হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের বনহরিশপুর গ্রাম পঞ্চায়েতের মানিকপীর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে সাধারণ মানুষের মধ্যে প্রচার ও জনসংযোগ করেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তী। মঙ্গলবার প্রচার শুরু হয় পাঁচলার মানিকপীর থেকে। এই শোভাযাত্রা পাঁচলার বনহরিশপুর গ্রাম পঞ্চায়েতের জলা বিশ্বনাথপুর গ্রাম পঞ্চায়েত ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় নির্বাচনী প্রচার চালান প্রার্থী। এদিনের এই নির্বাচনী প্রচার মূলত বিজেপি পাঁচলা 4 নম্বর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এদিনের এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তী, উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর বিজেপি সহসভাপতি মোহিত ঘাটি, উপস্থিত ছিলেন সহসভাপতি অভিলাষ ঘোষ, উপস্থিত ছিলেন প্রবীণ নেতৃত্ব ডাক্তার সমীর ফৌজদার, উপস্থিত ছিলেন বিজেপি পাঁচলা 4 নম্বর মণ্ডলের সভাপতি বিমল কান্তি ফৌজদার সহ বিজেপি একাধিক নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থকরা। বেসিক্যালি হাওড়ার তো আমরা বহু পুরনো বাসিন্দা, আমাদের বহু জায়গায় সব জায়গায় আমার পরিচিত এবং ইয়েরা রয়েছেন। তবে আমাদের উন্নয়নের দিক থেকে শহরটা সব দিক থেকেই আমরা পিছিয়ে পড়েছি। হাওড়া শহরও যেমন পিছিয়ে পড়েছে, হাওড়ার গ্রামাঞ্চলও পিছিয়ে পড়েছে। সেটাই আমাদের দুঃখ হয়, কারণ এই 15 বছরের তৃণমূলের রাজত্ব, তার আগে 34 বছরের বাম রাজত্ব সারা ভারতবর্ষের উন্নয়নের থেকে পুরো বাংলাকে এবং হাওড়াকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আজকে আমাদের মুখ্যত একটা র্যালি রয়েছে এখানেতে, এবং সেখানেতে আমাদের এটার মাধ্যমে জনসংযোগ কর্মসূচি বলা যেতে পেয়েছেন। কদিন আগেই মানে গতকালই 26,000 মানুষের চাকরি গেল। 26,000 মানুষের চাকরি যাওয়াটা শুধু ঐতিহাসিক না, এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠার মতো। কারণ ভারতবর্ষ তো দূরের কথা, সারা পৃথিবীতে একদিনে 26,000 লোকের চাকরি যাওয়া, আমি অন্তত এটা অভূতপূর্ব, অশ্রুতপূর্ব। আমি কখনো এই জিনিস ঘটনা শুনিনি, এবং আমার মনে হয় এই যে ভয়ঙ্কর অরাজকতা, এর নৈতিক দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর অবশ্যই পদত্যাগ করা জরুরি। কারণ পুরো মন্ত্রিসভায় জড়িত বলে অভিযোগ উঠছে, এবং সেখানেতে যে কথা কোর্ট যে রায় দিয়েছেন তাকে যদিও মুখ্যমন্ত্রী বেআইনি বলেছেন, কিন্তু আইনত এই ধরনের কথা বলা যায় কিনা সেটাও একটা বেআইনি বলে আমার নিজের ধারণা। এবং অবশ্যই এই নৈতিক দায়িত্ব নিয়ে, কারণ 26,000 মানুষের জীবন নিয়ে যেভাবে উনি অন্ধকারে ঠেলে দিলেন, তার চিনিমিনি খেলা চলছে, এবং আলটিমেটলি তাদের কোন দিকে গতি হবে কেউ জানে না। এই পরিস্থিতিতে অবশ্যই আমি মনে করি যে এর একটা বিচার দরকার, এবং অবশ্যই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দরকার। কারণ এই পরিস্থিতিতে যার হাতে মানুষের জীবনই নিরাপদ নয়, যাদের কোনো চাকরি নিরাপদ নয়, তাদের হাতে কোনো গণতান্ত্রিক কোনো জিনিস সফলভাবে হওয়া সম্ভব নয়। এই দলের পদত্যাগ ইমিডিয়েটলি হওয়ার দরকার, এবং সেইভাবেই আমাদের পরবর্তী সময় নির্বাচনও হওয়ার দরকার রাষ্ট্রপতি শাসনের আওতায়। এখানে যারা গৈরিক সৈনিকেরা রয়েছেন, অত্যন্ত সিনিয়র নেতারা রয়েছেন, মোহিত ঘাটি মহাশয় রয়েছেন, আমাদের ডাক্তারবাবু রয়েছেন, প্রশান্তবাবু রয়েছেন, এখানে মণ্ডল সভাপতি সহ তার যে নেতৃত্ব রয়েছে, বিভিন্ন মোর্চার যারা রয়েছেন, জেলা নেতৃত্ব রয়েছেন, তারা সফল নেতৃত্ব দিচ্ছেন। প্রত্যেক মানুষের সঙ্গে তারা প্রত্যেক বিপদে আপদে পাশে থাকেন, এবং এখানেতে যিনি সাংসদ রয়েছেন তিনি বলা যেতে পারে ওই মিস্টার ইন্ডিয়ার মতো, তাকে কখনো দেখতে পাওয়া যায় না, ইনভিজিবল তিনি একদম সম্পূর্ণ, এবং কখনো বিপদে আপদে কারোর পাশে এসে দাঁড়িয়েছেন বলেও শোনা যায় না। আজকে এত বড় ধুলাগড়ে যখন সাম্প্রদায়িক সমস্যা তৈরি হলো, তখনও তাকে কেউ দেখতে পায়নি। আমফানের সময়ও দেখা যায়নি, আবার করোনার সময়ও দেখা যায়নি। আমাদের দলের নেতৃত্ব যাদের নাম বললাম, বা অনেকের নাম হয়তো বলতে পারিনি, প্রত্যেকেই তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, যার ফলে আজকে মানুষ অত্যন্ত খুশি, এগিয়ে এসছেন, এবং এই লড়াইকে আমরা মোকাবিলা করব শক্তিশালী। জনগণ সঙ্গে নেই তৃণমূল কংগ্রেসের, বিভিন্নভাবে পরিকল্পনারা তৈরি করছে যে কিভাবে ভোটটা লুট করা যায়, কিভাবে 2 নম্বরই করে জেতা যায়, তারা ভাবছে। কিন্তু যে মহিলাদের দিয়ে করবে সেই মহিলারা তো ওদের পক্ষে নেই। শুধুমাত্র মিটিং মিছিলে দিদিক আবাসন দিচ্ছে, এই জল কানেকশন বিভিন্ন নাম করে টুপি দিয়ে তাদেরকে মিটিংয়ে নিয়ে যাচ্ছে, তাদের দেহটা যাচ্ছে, মন তো যাচ্ছে না। সুতরাং আমাদেরও মহিলা বাহিনী যে আছে, আমরাও বুঝে নিতে পারি, নির্বাচনের সময় সেটা বোঝা যাবে। মোহিত ঘাটি, হাওড়া সদরের 172টা জনকল্যাণমুখী প্রকল্প শুরু হয়েছে।
ম্যাক্সিমাম প্রকল্প পশ্চিমবঙ্গে এসে মুখ থুবড়ে পড়েছে এবং অনেক প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প যেখানের এই সরকার তাদের নামে স্টিকার মেরে চালাচ্ছিল, ধরা পড়ে গেছে। স্টিকার চেঞ্জ হয়েছে, আপনারা দেখিয়েছেন, মানুষ দেখছে, জনগণ দেখছে। কারণ 25,753 পরিবার, কি দায়, এর দায় কে নেবে বলুন তো? কেন আজকে এই দৃশ্য দেখতে হলো? উনি কলকাতা মহামান্য আদালতের রায়কে অবমাননা করছেন, ছুটছেন এখানে ওখানে, আপনার আমার ট্যাক্সের পয়সা নিয়ে আবার মামলা করবেন। আবার এতদিন ধরে চলে আসা যে শিক্ষিত মেধাগুলো রাজপথে পুলিশের লাথি খেয়ে, জুতো খেয়ে, লাঠি খেয়ে হাজার দিনেরও বেশি ধরে তাদের অধিকারকে বুঝে নেবার তাগিদ দেখালো, অনশন করলো, ধর্ণা করলো, তাদের দিকে তাদের কথা মাননীয়ার কানে গেলই না। যখন মহামান্য আদালত রায় দিল সেই 25,753 চাকরি প্রার্থী যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, আমাদের শিক্ষাকে শেষ করে দিয়েছে, আমাদের প্রজন্ম যাদের কাছে পড়ছে জানি না তারা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে, তো এই দায় তিনি স্বীকার করলেন না। উপরন্তু তাদের পিছনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যাবার, উনিকে সুপ্রিম কোর্টে যাবার, এটা তো এসএসসি যাবে, শিক্ষা দপ্তর যাবে, উনি বলছেন আমি সুপ্রিম কোর্টে যাব, আমরা সুপ্রিম কোর্টে যাব। গত পঞ্চায়েত ভোট, তার আগের বিধানসভা ভোটের অভিজ্ঞতা পাঁচলাবাসীর আছে। কি অরাজকতা, কি নিষ্ঠুরতা, কি স্বৈরাচার চলেছে, কি সন্ত্রাস চলেছে, কি ভোট লুট চলেছে দেখেছে বাংলার মানুষ। নিস্তার চাইছে, নিষ্কৃতি চাইছে, এটা থেকে বেরোতে চাইছে তারা। আপকি বার 400 পার, আমরা রয়েছি সেই স্লোগানে, দেখি না? আমরা তো বারবার বলছি আরো একবার বিজেপি সরকার, আরো একবার মোদী সরকার। আমরা তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য কেন্দ্রে সরকার করার জন্য আসছে। বিলাস ঘোষ, হাওড়া ডিস্ট্রিক্ট সদর সাংগঠনিক জেলা ভাজপা সহসভাপতি। মামলায় অন্তত ভালো, তার কারণ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যদি ভোট দিতে তাহলে আমরা মামলায় ভালো রেজাল্ট করতে পারবো। আমরা এমনি খোঁজ নিয়ে দেখছি, কিন্তু সামনাসামনি মানুষ আসতে পারছেন না, বয়স সেটা সকলেই জানে। শুধু পুলিশ এরা যা করছে, পুলিশ ছাড়া কিছু নয়, পুলিশ যদি স্টেপ না নেয় তাদের এইভাবে অন্যায়ভাবে, তাহলে দিলে তো আমরা দুদিনই তৃণমূলকে শেষ করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আমার নাম সমীর ফৌজদার। আজকে প্রচার হয়েছে বনরসপুর অঞ্চল, আর 1 নম্বর মণ্ডল হচ্ছে ইসলামপুর অঞ্চল। এটারে মানে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে, বিশেষ করে মাইনরিটি এলাকায় যে আমরা ঘুরলাম। আমার বনরসপুর অঞ্চলে বেশিরভাগই মাইনরিটি অঞ্চল ছিল, মানে এলাকাটা মানে খুবই সাড়া, আর খুব স্বতঃস্ফূর্তভাবে সব কিছুই তারা আনন্দের সাথে আমাদের মানে সাহায্যও করেছে। মানে মানুষ ভোট দিতে পারছে না, যাতে মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে এই লোকসভা ভোটটা মানে দিতে পারে, প্রশাসনে ভালোভাবে মানে চালনা করে, তাহলে একদম নিঃসন্দেহে একদম বুক ফুলিয়ে ভোটগুলো দেবে। কারণ বিগত কয়েকদিনে যেসব তৃণমূলের হারবাদ বাহিনীরা মানে অত্যাচার করেছে, মানুষ জন্য যে ভোট দিতে পারে না, তার যে ক্ষোভ, সেই ক্ষোভ তারা উগড়ে দেবে এই লোকসভা ভোটে। আর যেসব অত্যাচারিত হয়েছে, মানে জমি লোকের কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, সেই সব লোকেদের পাশে আমরা অবশ্যই দাঁড়াবো। এবং যেসব রাস্তাঘাট, বিশেষ করে বনরসপুর অঞ্চলে রাস্তার যা মানে পরিবেশ তৈরি করেছে, যেন আমি মনে হয় যেন নৌকা করে যাচ্ছি, মানে সমানভাবে যাচ্ছি না, যেন নৌকা করে যাচ্ছি। এটা আমরা বিজেপি সরকার আসলে অবশ্যই এই দিকে আমরা নজর দেব। তারপর আমাদের পাশেই একদম বয়ে গেছে আমাদের অঞ্চলের উপর দিয়ে কানা নদী, যেটা আমরা কৌশিকী নদী বলি। এই কৌশিকী নদী একসময় মানুষজন এর জীবিকা নির্ভর করতো মাছ শিকার করে, কিন্তু এখন প্রচুর কারখানা হয়ে গেছে, যার ফলে এখানকার নোংরা জল, কালো জল প্রশাসনকে অনেক, এমনকি আমি অনেক পত্রিকাতে লিখেছিলাম, কিন্তু তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। আমি 175 পাঁচলা বিধানসভার 4 নম্বর মণ্ডল সভাপতি ইমন কান্তি ফৌজদার। ব্যুরো রিপোর্ট, আমার কলম।